This Bengali audio story is copyrighted from February 10, 2025 and remains protected under copyright law to date. All rights reserved. This Bengali audio story is a copyrighted work protected under applicable laws. Any unauthorized copying, reproduction, distribution, or sharing of this work, whether in physical or digital form, constitutes piracy and is strictly prohibited. Piracy not only infringes on the rights of the creator, but also discourages the creative process. We urge you to respect intellectual property by not supporting or participating in piracy. Any instances of piracy may result in legal action being taken against the responsible parties. Support original creators by accessing content through legitimate platforms. Thank you for your understanding and for supporting original storytelling. Your support helps creators continue to bring more stories to life. This Bengali audio story is a work of fiction. Any similarities to actual persons, living or deceased, events, or locations are purely coincidental. তুই পাগল হয়েছিস সূত্র? নিরুপরে কেউ যায় নাকি? যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি। রুদ্র হেসে উড়িয়ে দিয়ে বলল, দূর, এসব গুজব। আমার মনে হয় ওখানে কিছু অবৈধ কার্যকলাপ চলে, যা লুকিয়ে রাখতে এসব ভূতের গল্প ছড়ানো হয়েছে। আমরা সেই রহস্য উন্মোচন করতেই যাচ্ছি। অর্ণব তখন গভীর কণ্ঠে বলে উঠল, দেখ রুদ্র, তোর এই বাড়াবাড়ি সাহস একদিন তোর সর্বনাশ ডেকে আনবে। রুদ্র মজা করে উত্তর দিল, আরে ভাই, দেখিস আমার ক্যামেরা আর রেকর্ডারই সব প্রমাণ দেবে। আমরা ঠিক করেছি এই ভ্যালেন্টাইন্স ডে আমরা ভূতেদের শহরে ভূতেদের সাথেই সেলিব্রেট করব। একটা এক্সক্লুসিভ অভিজ্ঞতা হবে, কি বলিস? বিভিন্ন স্বাদের গল্পে ভরা এক অপূর্ব মিশেল গল্পের পাঁচমিশালি। আজ আপনাদের জন্য রইল দিব্য মিত্রের লেখা এক রহস্যে মোড়া গল্প, অন্তর্ধান। আমাদের মধ্যে রয়েছেন আজ জি বাংলা সারেগামাপা ও ইন্ডিয়ান আইডল খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী দীপন মিত্র। রাজস্থানের জয়সালমের শহরের কাছে কুলধারা নামে একটি গ্রাম একসময় পালিওয়াল ব্রাহ্মণদের সমৃদ্ধ জনপদ ছিল, কিন্তু 19 শতকের গোড়ার দিকে এক অজানা কারণে এক রাতের মধ্যেই সম্পূর্ণ গ্রামটি উধাও হয়ে যায়। আজ এই কুলধারা এক পরিত্যক্ত, ভৌতিক এবং অলৌকিক কাহিনীর আধার হয়ে রয়েছে। সত্য কখনো কখনো কল্পনার চেয়েও বেশি বিস্ময়কর। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এই রহস্যময় বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই অনুপ্রাণিত আমাদের আজকের গল্প। চলুন হারিয়ে যাই এক অদ্ভুত অন্তর্ধানের রহস্যে। পশ্চিমবঙ্গের এক ছোট্ট মফস্বল শহর নীরবপুর। এই শহরের প্রাণকেন্দ্র হলো এখানকার বিশাল ফ্যাক্টরি আর ল্যাবরেটরি। ল্যাবে সারাক্ষণই নতুন নতুন গবেষণা চলে, আর ফ্যাক্টরিতে তৈরি হয় প্রয়োজনীয় কেমিক্যাল আর ওষুধ। প্রতিদিনের সকাল শুরু হয় শহরের চেনা ব্যস্ততা, ফ্যাক্টরির সাইরেন আর মানুষের হাসি গল্প দিয়ে। এমনই একদিন 23শে জুলাই 1995 সকালে বিজলি মাসির চায়ের দোকানে নিত্যদিনের আড্ডা জমে উঠেছে। নিতাই আর মদন রোজ সকালে এখানে বসে কিছুক্ষণ গল্প করে। মদন এই ফ্যাক্টরিতেই কাজ করে। ছোটবেলাতেই বাবাকে হারানোর পর সংসারের ভার তার কাঁধে এসে পড়ে, তাই বেশি দূর পড়াশোনা করতে পারেনি। কিন্তু পরিশ্রমী ছেলে, ফ্যাক্টরির একনিষ্ঠ শ্রমিক। নিতাই তুলনামূলক ভালো অবস্থায় ছিল। স্কুলের গণ্ডি পেরিয়ে এখন কলকাতার নিয়ালিপুর কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়ছে। তার স্বপ্ন একদিন এই ল্যাবেই বিজ্ঞানী হয়ে কাজ করবে। মদন আর নিতাই ছোটবেলার বন্ধু, এক ক্লাসেই পড়তো একসময়। বন্ধুত্ব আজও অটুট, তাই প্রতিদিন সকালে বিজলি মাসির দোকানে একসাথে চা খাওয়া ও গল্প করাটা রুটিন হয়ে গেছে। জানাস, কাল রাইতে আবার
কারখানার ধারে ওই নীল আলোকান দেখলাম। তহসিলদারটা একই কাণ্ড, কেমনে জানি ভয় ভয় লাগতেছে রে। আরে মাসি, তুমি সব কিছুতেই ভূতের গল্প খুঁজে পাও। এই ফ্যাক্টরি ল্যাবে নতুন এক্সপেরিমেন্ট চলছে জানো না? শুনেছি এমন কিছু বানাচ্ছে যেটা মানুষ একটানা অনেকক্ষণ ক্লান্ত না হয়েই কাজ করতে পারবে। কস কি রে বাবা, তাই আবার হয় নাই? মানুষ কি যন্ত্র? এইসব তকবাজি ভালো থাকতেছে না গো। মাসি, এই ফ্যাক্টরি ছাড়া শহরটা চলবে কেমন করে বলো তো? কত লোক এখানে কাজ করে, আমাদের রুটি রুজির জায়গা এটা। তোরাই জানো সব, আমি আর কিছু কইব না। তবে একখান কথা মনে রাখোস, গরিবের কথা বাসি হইলে মিষ্টি হয়। ওই কারখানার হাত ধরে শহরে একদিন বড় বিপদ আইসা পড়বো, কই দিলাম। নিতাই আর মদন চুপচাপ উঠে পড়ে। শহর তার চিরচেনা ছন্দে বয়ে চলে, কিন্তু বিজলি মাসির কথাগুলো যেন বাতাসে অজানা আশঙ্কা ছড়িয়ে দিয়ে যায়। সময় বিকেল 4টে। নীরবপুরের ল্যাবরেটরিতে এখন টেলিকনফারেন্স চলছে। ডক্টর রচিতা হোসেন এখানকার প্রধান বিজ্ঞানী। তিনি সম্প্রতি এক গোপন প্রকল্পে কাজ করছেন, প্রজেক্ট নিভৃতি। বাইরে বলা হচ্ছে এই গবেষণার উদ্দেশ্য মানুষের ক্লান্তি দূর করা, কিন্তু প্রকৃতপক্ষে লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। এই গবেষণা স্পন্সর করছে আমেরিকার বিখ্যাত প্রযুক্তি সংস্থা এমরন টেকনোট্রনিক্স, যার কর্ণধার ডক্টর এরিক রড্রিগস। তাদের মূল লক্ষ্য মানুষের মস্তিষ্কের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা। একটি নির্দিষ্ট শব্দ তরঙ্গ তৈরি করা হচ্ছে যা শ্রমিকদের চেতনাকে থামিয়ে দিতে পারবে, ফলে তারা বিরতিহীনভাবে কাজ করতে বাধ্য হবে। টেলিকনফারেন্স শুরু হয়েছে। Dr. Sen, it's been a very long time. When shall I get the result? We are almost at the end of the experiment. You know, doctor, we need to do it secretly. Hence, it is taking time. We'll start doing human testing from next month. Hope to give you some good news in the next few months. What do you mean? Few more months? Do you think I'm a fool? Start doing the human testing from today. I can't wait for so long. But doctor, we have still not prepared the antidote. So starting the testing so early can cause serious health problems. It may have serious consequences. Antidote? What do you mean by that? Widely cure for the antidote. Our objective is to control, and I don't care about the consequences. You are there to handle that. Start the human trial from today and immediately. Otherwise, I'll drop the project and dismiss the team. টেলিকনফারেন্স শেষ হয়ে গেল। ডক্টর সেন চেয়ারে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে রইলেন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দুই সহকারী বিজ্ঞানীর দিকে তাকালেন। আর অপেক্ষা করা যাবে না, আজ থেকে হিউম্যান ট্রায়াল শুরু করতে হবে। এ কথা শুনে সহকারী বিজ্ঞানীদের মধ্যে একজন তীব্র প্রতিবাদ করে উঠলেন। কিন্তু স্যার, এটা তো খুবই বিপজ্জনক, আর তার থেকেও বড় কথা, এটা ভীষণ অন্যায়। মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করার আমাদের কি আদৌ কোনো অধিকার আছে? ডক্টর সেন একটু বিরক্তির সুরে বললেন, হঠাৎ আপনার কি হলো? এই এক্সপেরিমেন্টের ব্যাপারে কি নতুন কিছু জানলেন আজকে? একবার ভাবুন, যদি এটা সফল হয় তাহলে মানুষ চিরকালের জন্য ক্লান্তি থেকে মুক্তি পাবে। ইসলামের আর দরকারই পড়বে না, চেতনা বলে কিছু থাকবে না। আরে চেতনা কি জানেন? নিউরনস ছাড়া আর কিছুই না। নিউরন মানে ইলেকট্রিক ইম্পালস, আর আমরা সেই ইম্পালস ফ্রিকোয়েন্সি দিয়ে নিয়ন্ত্রণ করব। ব্যাস এটুকুই। ভাবুন, এটা বিজ্ঞানের জয়। সাহস করে দ্বিতীয় সহকারী কথা বললেন, কিন্তু স্যার, এটা যদি মানুষের মস্তিষ্কে স্থায়ী ক্ষতি করে? ডক্টর সেন এবার দৃঢ় কণ্ঠে বললেন, আমি যা বলেছি সেটা করলেই হবে। আপনাদের এখন কাজ শুধু ট্রায়ালের জন্য সঠিক সাবজেক্ট খুঁজে আনা। সাবজেক্ট যেন স্বাস্থ্যবান, শক্তিশালী আর বুদ্ধিমান হয়। সন্ধে 6টার মধ্যেই সব প্রস্তুতি চাই। আমরা 7টা নাগাদ ট্রায়াল শুরু করব। সহকারীরা নীরব হয়ে গেল। ল্যাবের বাতাসে একটা চাপা উত্তেজনা আর শঙ্কা ছড়িয়ে পড়ল। বিকেল 5টা। ফ্যাক্টরির শেষ শিফটের সাইরেন বেজে উঠল। চারপাশে তার ধ্বনি ছড়িয়ে পড়ল। একে একে শ্রমিকেরা ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলো। কেউ সোজা বাড়ির পথে হাঁটলো, কেউ বা থামলো বিজলি মাসির চায়ের দোকানে।
ক্লান্ত শরীরে এক কাপ গরম চায়ের স্বাদ নিতে। চারপাশে হালকা কথাবার্তার গুঞ্জন। কেউ বলছে, আজকে তো কাজের চাপ একটু বেশি ছিল, তাই না? তাতে কেউ রসিকতা করে বলে উঠল, একদিন একটু চাপ নিয়ে নাও ভাই, কদিন বাদে তোর ক্লান্তি থাকবে না। কি বলো ভাই সকল? সবাই একসাথে বলে। বাচ্চারা নির্ভাবনায় মাঠে দৌড়ঝাঁপ করছে। কোলাহলে ভরে উঠেছে গলি। রিক্সাওয়ালারা তাদের সওয়ারি নিয়ে গন্তব্যের দিকে এগোচ্ছে। রাস্তার ধারে চটপটির দোকানে ছোটখাটো ভিড় জমেছে। ট্রাক, সাইকেল, মোটরসাইকেল, রিক্সা সব কিছু চলছে নিজেরই তালে। এক কথায় এক চেনা, নিশ্চিন্ত, শান্তিপূর্ণ পরিবেশ। এদিকে ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। চারপাশে আলো আঁধারির খেলা শুরু হলো। দোকানগুলোর আলো একে একে জ্বলতে শুরু করলো। পাখিরা ফিরে গেল নীড়ে, আর বাতাসে ভেসে এলো সন্ধ্যের প্রথম শঙ্খধ্বনি আর প্রদীপের গন্ধ। সন্ধে 6টা। ল্যাবরেটরির ভেতরে এক চাপা ব্যস্ততা চলছে। হিউম্যান ট্রায়াল শুরু করার প্রস্তুতি প্রায় শেষের দিকে। ঘরের মাঝখানে দুটো মেটালিক চেয়ার রাখা আছে, যার সঙ্গে সংযুক্ত রয়েছে অসংখ্য তার, যা গিয়ে ল্যাবের এক কোণে রাখা বিশাল রেডিওর মতো দেখতে এক মেশিনে মিলিত হয়েছে। নিতাই আর মদন দুজনেই আজকের পরীক্ষার সাবজেক্ট। ওরা এখনো পুরো বিষয়টা ঠিকমতো বুঝতে পারেনি। শুধুমাত্র এইটুকুই জানে, এই পরীক্ষা সফল হলে মানুষের ক্লান্তি চিরতরে চলে যাবে। সারাদিন ফ্যাক্টরিতে হাড় ভাঙা খাটুনি খাটার পর যদি ক্লান্তি না থাকে, তবে কতই না ভালো হয়। তাই কোনো দ্বিধা ছাড়াই টেস্ট সাবজেক্ট হতে রাজি হয়ে গেছে। এদিকে ঘড়ির কাঁটা 7টা ছুঁয়ে ফেলল। ঠিক তখনই ডক্টর সেন ল্যাবরেটরির দরজা ঠেলে ভেতরে এলেন। সঙ্গে সঙ্গে গোটা ঘর নিস্তব্ধ হয়ে গেল। সহকারীরা দ্রুত তাদের জায়গা নিয়ে নিল। আর উই রেডি? ইয়েস স্যার, এভরিথিং ইজ সেট। নিতাই আর মদনকে ধীরে ধীরে মেটালিক চেয়ারে বসানো হলো। তারপর শক্ত করে বেল্ট দিয়ে আটকে দেওয়া হলো ওদের শরীর। সিনেমায় যেমন সায়েন্স এক্সপেরিমেন্ট হয়, একদম সেরকম লাগছে। আচ্ছা স্যার, এটা কি ইলেকট্রিক শক দেওয়ার মতো কিছু? সব বলতে পারো, তবে সেটা শুধু শরীরে নয়, মস্তিষ্কেও। এই সব কিছু করলে কি আমাদের সত্যিই ক্লান্তি কমে যাবে? একবার এক্সপেরিমেন্ট শুরু হোক, তারপর নিজেই টের পাবে। ল্যাবের বাতাসে এক চাপা শিহরণ ছড়িয়ে পড়ল। মেশিনের সুইচ অন করার মুহূর্ত এগিয়ে আসছে যে। যথাসময়ে মেশিন চালু হলো। ল্যাবের চারপাশে গভীর নীরবতা, শুধুই যন্ত্রের মৃদু গুঞ্জন। ক্রমশ মেশিনের আওয়াজ বাড়তে লাগলো। একটা অদ্ভুত শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। নিতাই আর মদনের শরীর ঝিমঝিম করতে লাগলো। মাথার ভেতর যেন ঝড় বইছে। প্রথমে ওরা বুঝতেই পারল না, তারপর ধীরে ধীরে অনুভূতিগুলো মুছে যেতে শুরু করলো। যেন স্মৃতির শেষ রেখাটুকুও মিলিয়ে যাচ্ছে এক গভীর শূন্যতায়। চোখের সামনে পৃথিবী এক অন্ধকার গহরে পরিণত হলো। শরীরের উপর নিয়ন্ত্রণ খসকে যেতে লাগলো। তারপর হঠাৎই কিছু একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেল। মেশিনের আওয়াজ হঠাৎ করে বহুগুণ বেড়ে গেল, তার সাথে অসহ্য এক যন্ত্রণা। নিতাই আর মদন একই সঙ্গে ছটফট করে উঠল, চিৎকার করে উঠল বিকট কণ্ঠে। শরীরের প্রতিটা স্নায়ুতে যেন কেউ গরম ছুরি চালিয়ে দিচ্ছে। মাংসপেশি সব শক্ত হয়ে এলো। দেহের কোষগুলোতে অসহনীয় চাপ পড়তে শুরু করলো।
শিরা উপশিরা সব ফুলে উঠল, যেন বিস্ফারিত হবে যে কোনো মুহূর্তে। ডক্টর সেন আর তার সহকারীরা আতঙ্কে জমে গেলেন। ল্যাবের সমস্ত কাঁচের দেওয়ালে চিড় ধরতে শুরু করলো। টেবিলের উপর রাখা যন্ত্রপাতি কাঁপতে লাগলো। একটা বিকট শব্দ, তারপরেই চারপাশের কাঁচ ভেঙে খান খান হয়ে গেল। আতঙ্কে সবাই পালাতে চাইল, কিন্তু শরীর যেন আটকে গেল এক অদৃশ্য শক্তির বাঁধনে। এদিকে সেই ভয়াবহ উচ্চ শব্দ তরঙ্গ ধীরে ধীরে সারা নীরবপুর শহরে ছড়িয়ে পড়ল। শহরের প্রতিটি অলি গলি, প্রতিটি বাড়ি ঘর, রাস্তা সবকিছুকে গ্রাস করল এক অদৃশ্য তরঙ্গ। প্রথমে কেউ কিছু টের পেল না, তারপর একে একে সবাই অনুভব করতে লাগলো এক অস্বাভাবিক ধকধকানি। মাথার ভেতর এক অজানা ঝড় উঠল, কানের কাছে যেন কেউ ফিসফিস করে বলছে কিছু। গা গুলিয়ে উঠল, দৃষ্টিটা কেমন ঝাপসা হয়ে এলো। কেউ হাত দিয়ে মাথা চেপে ধরল, কেউ দেয়ালে হেলান দিল, কেউ কিছু বলতে গিয়ে কথা আটকে গেল গলায়। এরপর মুহূর্তের মধ্যে শহরের প্রতিটি মানুষ স্থির হয়ে গেল। সময় তখন রাত 8টা। যে যেখানে যেমন ছিল ঠিক সেভাবেই থমকে গেল। কেউ রাস্তার মাঝে দাঁড়িয়ে, কেউ ঘরের ভেতর টিভির সামনে বসে, কেউ খাবার টেবিলে হাত রেখে, কেউ বা রিকশার আসনে বসে। কারো চোখে ভয়, কারো অপ্রস্তুত দৃষ্টি, কিন্তু একটাও শরীর আর নড়ছে না। তারপর শুরু হলো আসল বিভীষিকা। প্রথমে প্রতিটা মানুষের ত্বক শুকোতে শুরু করলো, যেন এক মুহূর্তের মধ্যে সব আর্দ্রতা শুষে নিচ্ছে অদৃশ্য কিছু। তারপর ধীরে ধীরে মাংস চেপে আসতে লাগলো হাড়ের গায়ে। শিরাগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো। এক সময় হাড়গুলোর উপর চামড়া শুধু চেপে থাকলো, তারপর সেই চামড়াও মিলিয়ে যেতে লাগলো। সময় তখন রাত 9টা। শহরের প্রতিটি বাড়িতে আলো জ্বলছে, রান্নার হাঁড়িতে ফুটছে খাবার, টিভি স্ক্রিনে নানান রকম দৃশ্য ঝলমল করছে, পাখা ঘুরছে, কিন্তু বাড়ির ভেতরে মানুষ নেই, শুধু আছে কঙ্কাল। যারা কেউ বসে আছে সোফায়, কেউ বসে টেবিলে হাত রেখে, কেউ আছে বিছানায় শুয়ে, আবার কেউ বা রাস্তায় হাঁটার অবস্থাতে। সবার চোখের দৃষ্টি যেন থমকে আছে কোনো এক অদৃশ্য বিন্দুর দিকে। শহর জুড়ে ছড়িয়ে রয়েছে কঙ্কালের এক অবিশ্বাস্য প্রস্তরময় স্তব্ধতা। কেউ জানে না কি ঘটেছে, কেউ জানে না কেন ঘটেছে। শুধু একটা শহর সম্পূর্ণ জীবন্ত থেকে এক নিমেষে মৃত্যু সীমানায় এসে দাঁড়িয়েছে। নীরবপুর আজ সত্যি নীরব হয়ে গেছে। রাত শেষ হয়ে দিন জন্ম নেয়, কিন্তু নীরবপুরে পরের দিন কোনো চঞ্চলতা নেই। ফ্যাক্টরির সাইরেন আর শোনা যায় না। আশেপাশের শহর থেকে আগত অন্যান্য মানুষেরা এসে দেখে
এই শহর যেন এক নিষ্ঠুর মৃত্যুপুরী। তারা দেখতে পায় প্রতিটি বাড়িতে টিভি চলছে, ফ্যান ঘুরছে, আর রান্নাঘরের হাঁড়ি থেকে ওঠা তাপের ছোঁয়ায় হাঁড়ি যেন সাদা হয়ে গেছে। গ্যাসের শিখাও নিভে গেছে, কারোর কোনো সাড়া নেই। একটি বাড়ির জানলা দিয়ে দেখা যায় সেখানে একটা কঙ্কাল এক মলিন চেয়ারে বসে আছে, হাতে আধপোড়া সিগারেটের ছোঁয়া। এই অদ্ভুত চিত্রের খবরে অবশেষে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকারের তরফ থেকে নীরবপুর শহরের চারপাশে পাঁচিল টেনে দেওয়া হয় আর শহরটিকে সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু কেউ জানতে পারে না রাত নামলে প্রতিদিন এই নীরবপুর শহর জীবন্ত হয়ে ওঠে। ঘরে ঘরে আলো জ্বলে, রান্নাঘর থেকে ভেসে আসে রান্নার গন্ধ, নরম হাতের নড়াচড়ার শব্দ শোনা যায়, আর রাস্তায় প্রতিফলিত হয় অদ্ভুত ছায়া, যারা সেই রাতের বিভীষিকার কারণে চিরন্তন বন্দী হয়ে আছে। কালের প্রবাহে 30 বছর পেরিয়ে গেছে। একসময় যে নীরবপুরের নাম শুনলেই শিউরে উঠত মানুষ, আজ তার কথা অনেকেই ভুলে গেছে। সময়ের গর্ভে ইতিহাস চাপা পড়ে যায়, কিন্তু কিছু রহস্যের গায়ে ধুলো জমে না। আজ 14 ফেব্রুয়ারি 2025। সাংবাদিক রুদ্র ও সমীরা নীরবপুরের অমীমাংসিত রহস্যের সন্ধানে রওনা হয়েছে। মিস্ট্রি আনফোল্ডেড নামের এক বিখ্যাত ম্যাগাজিনের হয়ে তারা কাজ করে, যেখানে হারিয়ে যাওয়া কাহিনী আর অন্ধকারে ঢাকা সত্য খুঁজে বের করাই তাদের নেশা। ভয় বলে কিছু ওদের অভিধানে নেই। আর ওরা শুধু সহকর্মীই নয়, সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জীবনের পথের সাথী, একই সঙ্গে রহস্যেরও পথিক। কয়েকদিন আগে এক সন্ধ্যায় রুদ্র যখন তার বন্ধুদের সঙ্গে নীরবপুর যাওয়া নিয়ে কথা বলছিল, তখন সুমন বলল, তুই পাগল আছিস সূত্র? নীরবপুরে কেউ যায় নাকি? যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি। রুদ্র হেসে উড়িয়ে দিয়ে বলল, দূর, এসব গুজব। আমার মনে হয় ওখানে কিছু অবৈধ কার্যকলাপ চলে, যা লুকিয়ে রাখতে এসব ভূতের গল্প ছড়ানো হয়েছে। আমরা সেই রহস্য উন্মোচন করতেই যাচ্ছি। অর্ণব তখন গভীর কণ্ঠে বলে উঠল, দেখ রুদ্র, তোর এই বাড়াবাড়ি সাহস একদিন তোর সর্বনাশ ডেকে আনবে। রুদ্র মজা করে উত্তর দিল, আরে ভাই, দেখিস আমার ক্যামেরা আর রেকর্ডারই সব প্রমাণ দেবে। আমরা ঠিক করেছি এই ভ্যালেন্টাইন্স ডে আমরা ভূতেদের শহরে ভূতেদের সাথেই সেলিব্রেট করব। একটা এক্সক্লুসিভ অভিজ্ঞতা হবে, কি বলিস? গাড়ি ছুটে চলেছে নীরবপুরের উদ্দেশ্যে। হাইওয়ে পেরিয়ে রাস্তার দুপাশে গাছপালা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। আকাশ কেমন ধোঁয়াটে, যেন সামনে একটা অজানা রহস্য জমে আছে। সমীরা জানলার বাইরে তাকিয়ে আছে, কিন্তু রুদ্রের চোখ বারবার ওর দিকে চলে যাচ্ছে। কি ম্যাডাম, এত চুপচাপ কেন? ভয় করছে বুঝি? উফ, প্লিজ রুদ্র, আমায় ভয় দেখানোর চেষ্টা করো না। আমি আসলে ভয়ের চেয়ে বেশি কৌতূহলী। সমীরা বাঙালি নয়, তবে ওর বাংলা বলা শুনে সহজেই বোঝা যায় কতটা ভালোবাসে এই ভাষাকে। ওর উচ্চারণে এক অদ্ভুত টান, যেটা ওর নিজের অজান্তেই রুদ্রর ভালো লাগে। বেশ, আচ্ছা বলো তো, যদি সত্যি শহরটা অভিশপ্ত হয়, যদি আমরা ঢোকার পর আর ফিরে আসতে না পারি? সমীরা হেসে বলে, তাহলে কি আমরা নীরবপুরের জোড়া ভূত হয়ে থাকবো? রুদ্র মজা করে বলে, ঠিক বলেছ, হ্যাঁ, ভুতুড়ে দম্পতি। ওরা দুজনেই হাসতে থাকে, কিন্তু একটু পরেই সমীরা চুপ করে যায়। ধীরে বলে ওঠে, তুমি সাথে থাকলে সব জায়গায় আমার কাছে স্বর্গের মতো লাগে রুদ্র। রুদ্র থমকে তাকিয়ে থাকে ওর দিকে। এই মেয়েটা যখন সিরিয়াস হয়, তখন ওর গভীরতা যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। ওদের খুনসুটি চলতেই থাকে, কিন্তু হঠাৎ খেয়াল করে ওরা নীরবপুরের সীমানায় পৌঁছে গেছে। সন্ধ্যা নেমে এসেছে নীরবপুরে। চারপাশ নিস্তব্ধ, বাতাস থমথমে। মনে হচ্ছে
শহরটা যেন কোনো গভীর নিদ্রায় আচ্ছন্ন, অথচ তার অন্দরে লুকিয়ে আছে এক অদৃশ্য সচেতনতা। সমীরা গাড়ি থেকে নেমে চারদিকে তাকায়। ওর মনে হতে থাকে এই সফরটা হয়তো ওদের জীবনের সবচেয়ে ভিন্ন অভিজ্ঞতা হতে চলেছে। ওরা দুজন ধীরে ধীরে হাঁটতে শুরু করে। প্রতিটি ঘরের দরজা খোলা, জানলার পর্দা বাতাসে দুলছে, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। এমনকি কোনো কুকুরের ডাক, কোনো কাকের কা কা শোনা যাচ্ছে না। যেন গোটা শহরটাই জীবন্ত অথচ প্রাণহীন। সমীরা নিচু স্বরে বলে, একটা শহর অথচ একটাও প্রাণী নেই, এটা তো স্বাভাবিক নয়, বলো রুদ্র? রুদ্র ক্যামেরা সেট করতে করতে বলে, শুধু নিস্তব্ধতা নয়, এখানে যেন একটা চাপা গন্ধ আছে, মনে হচ্ছে যেন কিছু পড়ছে। ওরা এগিয়ে যায় একটা বাড়ির দিকে। দরজাটা আধ খোলা, ভেতরে আলো জ্বলছে, ফ্যান চলছে, এমনকি টিভির পর্দায় কোনো পুরনো সিনেমা চলছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঘরে কেউ নেই। না, কেউ নেই বলা ভুল হবে। একটা চেয়ারে বসে আছে এক কঙ্কাল, তার এক হাতে ধরা চায়ের কাপ, যেখান থেকে এখনো ধোঁয়া উঠছে। পাশে রাখা রিমোটটা টিভির দিকে নির্দেশ করে আছে। কঙ্কালের ফাঁকা চোখের কোঠা যেন ওদের দিকেই চেয়ে আছে, নিঃশব্দে, স্থির হয়ে। সমীরা আতঙ্কে চেঁচিয়ে উঠল, রুদ্র, ওটা ওটা একটা মানুষের কঙ্কাল, অথচ চা গরম, ফ্যান চলছে, এটা কিভাবে সম্ভব? রুদ্র ধীরে ফিসফিস করে বলে, চুপ চুপ, এটা কি সত্যি একটা কঙ্কাল নাকি কেউ সাজিয়ে রেখেছে? ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস ওদের চারপাশে বয়ে যায়। সেই মুহূর্তে ওদের কানে যেন কেউ ফিসফিস করে বলে উঠল, কোনো কিছুই সাজানো নয়, লেবে যাও, সব জানতে পারবে, তবে আর ফিরতে পারবে না। সমীরা আটকে উঠে বলল, রুদ্র, শুনলে? কেউ লেবে যেতে বললো, বললো আর ফিরতে পারবো না। রুদ্র আস্তে করে ঘাড় নাড়িয়ে বলল, আমিও শুনলাম, কিন্তু এতদূর এসেছি যখন, শেষ দেখে তবেই যাব। ওরা এবার নীরবপুরের সেই কুখ্যাত ল্যাবের সামনে এসে দাঁড়ালো। ল্যাবের পাশেই ফ্যাক্টরি। এই সেই স্থান যেখানে 30 বছর আগে নীরবপুরের রাত চিরতরে বদলে গেছিল। কিন্তু অবাক করা ব্যাপার, ফ্যাক্টরির ভেতর থেকে মেশিন চলার শব্দ আসছে। সমীরা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, এখানে কেউ নেই, তবুও মেশিনগুলো চলছে কিভাবে? রুদ্র কোনো উত্তর না দিয়ে ওর ক্যামেরা অন করলো। ঠিক তখনই ওদের নজরে পড়ল মেঝেতে পড়ে থাকা একটা পুরনো ফাইল। কভার পেজে বড় বড় অক্ষরে লেখা, প্রজেক্ট নিবৃত্তি, আ হিউম্যান কনসিয়াসনেস কন্ট্রোল প্রোগ্রাম। রুদ্র উত্তেজিত হয়ে বলল, সামিরা, এই দেখো, এখানে মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করার গোপন গবেষণা চলছিল। ওরা তাড়াতাড়ি ফাইলের ছবি তুলতে লাগলো। ফাইলের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল সেই রাতের পুরো ঘটনা, কিভাবে নীরবপুরের সমস্ত মানুষ একসাথে হারিয়ে গিয়েছিল। এরপর ওরা দ্রুত ল্যাব থেকে বের হতে গেল। সত্য উন্মোচিত হয়েছে, এবার সেই রহস্য সবাইকে জানাতে হবে। ঠিক তখনই বিকট শব্দে ল্যাবের দরজা বন্ধ হয়ে গেল। চারপাশের বাতাস ঘন হয়ে এলো, কানে আবার সেই রহস্যময় ফিসফিসানি। তোমরা কি সত্যি বিশ্বাস করো এখান থেকে ফিরে যেতে পারবে? অনেকেই চেষ্টা করেছিল, কেউ পারেনি, তারা এখন আমাদের মধ্যেই মিশে গেছে, তোমরাও তাই যাবে। হঠাৎ সমীরা পিছন ফিরে তাকালো। একটা আলো কেঁপে কেঁপে উঠছে।
সেই কাপা আলোয় ওরা দেখলো যে ওদের দুজনেরই ছায়া পড়ছে না। ওর ঠোঁট কাঁপতে লাগলো, গলাটা শুকিয়ে এলো, অস্পষ্ট স্বরে বলল, আমরা কি আর বেঁচে নেই? ঠিক সেই মুহূর্তে উল্টো দিকের একটা আয়নায় ওদের শেষ প্রতিচ্ছবি ফুটে উঠল। দুটো কঙ্কাল দাঁড়িয়ে আছে ক্যামেরা হাতে। তারপরই হঠাৎ সমস্ত আলো নিভে গেল। নীরবপুর আবার নিস্তব্ধ হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। পরের দিন সকালে অর্ণব ও সুমন পুলিশ নিয়ে নীরবপুরে আসে। শহরের অভিমুখে রুদ্রর গাড়িটি নিথর দাঁড়িয়ে, অথচ তার মালিকের কোনো চিহ্ন নেই। সামিরারও খোঁজ মেলে না। ধীরে ধীরে ওরা ল্যাবের কাছে পৌঁছে চমকে ওঠে। মাটিতে পড়ে আছে দুটি কঙ্কাল, একটির চোখে চশমা, হাতে রুদ্রর ঘড়ি, অন্যটির আঙ্গুলে সামিরার আংটি। সামান্য দূরে ছড়িয়ে রয়েছে একটি ক্যামেরা ও একটি পুরনো ফাইল। ফাইলের মলাটে স্পষ্ট অক্ষরে লেখা, "Some mysteries are better left unsolved." অর্ণব ক্যামেরাটি তুলতে গেলে সেটি মুহূর্তে টুকরো টুকরো হয়ে যায়, যেন অতীত নিজেকে গোপন রাখতেই বদ্ধপরিকর। পুলিশ কঙ্কাল দুটি পরীক্ষার জন্য নিয়ে যায়, কিন্তু অর্ণব ও সুমন সিদ্ধান্ত নেয় এই রহস্য আর কখনো আলোচনার বিষয় হবে না। কিছু সত্য চিরকাল গোপন থাকাই শ্রেয়। নীরবপুরে রাত নামলেই নিস্তব্ধতার মাঝে যেন জীবন জেগে ওঠে। আর এবার নীরবপুরের রাস্তায় দেখা যায় দুটি নতুন ছায়া, নিঃশব্দ অথচ অদৃশ্য এক উপস্থিতির মতো। ওরা আর ফিরতে পারবে না, ঠিক যেমন বাকিরাও পারেনি। হয়তো কোনো এক ঝড়ের রাতে কোনো নতুন আগন্তুকের কানে আবার সেই ফিসফিসানি পৌঁছবে। তোমরা কি সত্যি বিশ্বাস করো যে ফিরে যেতে পারবে? তখন শুনছিলেন দিব্য মিত্রের লেখা অন্তর্ধান। গল্প পাঠে ডক্টর এরিক রড্রিক্স, ডক্টর অসিতাভ সেন, নিতাই, মদন, সহকারী 1, সহকারী 2, অদৃশ্য কণ্ঠ ও শহরবাসীদের চরিত্রে দিব্য মিত্র। গল্প উপস্থাপনায় বিজলি মাসি ও সামিরার চরিত্রে অঙ্গিরা সেন মিত্র, রুদ্রর চরিত্রে দীপন মিত্র, সুমনের চরিত্রে অভিরাম বসাক, অর্ণবের চরিত্রে অরুণ খাঁ। গল্পের পাঁচমিশালি ধন্যবাদ জানাচ্ছে দীপন মিত্র, অভিরাম বসাক ও অরুণ খাঁকে এভাবে আমাদের পাশে থাকার জন্য। গল্পটা ভালো লাগলে লাইক করুন, পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের পাঁচমিশালি, আর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে রাখুন। আজকের মতন এই পর্যন্তই। খুব শিগগির ফিরে আসছি পরের গল্প নিয়ে। ধন্যবাদ।